আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আজকে তোমাদের সবাইকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখব অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে এসওইতে আমরা ইংলিশ সেকেন্ড পেপার টপিকটাকে কিভাবে পড়িয়ে থাকি। অন্যান্য বিভিন্ন জায়গায় আসলে যে কোনো একটা অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাদের আগে আসলে উচিত যে ওই অ্যাডমিশন কোচিংটাতে বা অনলাইন কোচিংটা বা অফলাইন কোচিংটাতে কিভাবে তোমাকে পড়ানো হবে তার একটা আসলে পূর্ণাঙ্গ রোডম্যাপ বা গাইডলাইন তোমাকে দেওয়া। অর্থাৎ আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো এই জিনিসগুলা তোমাদের আজকে দেখাবো। অর্থাৎ ইংলিশ গ্রামারের যে কোনো একটা র্যান্ডম টপিক আমরা আজকে বেছে নিয়েছি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো একটা কন্ডিশনাল সেন্টেন্সটাকে আমরা আসলে কিভাবে পড়াবো তোমাদেরকে, অর্থাৎ এর মতো করে আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা এখানে যেভাবে পড়াবো প্রত্যেকটা টপিকে আমরা আসলে সেমভাবে তোমাদের এসওইতে মানে পূর্ণাঙ্গভাবে পড়িয়ে থাকি, ঠিক আছে? তো কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে আমরা কিভাবে পড়াবো একটু দেখো। প্রথমেই কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে কি এটা তোমাদেরকে জানতে হবে। যে কোনো একটা টপিক পড়ার ক্ষেত্রে ওই টপিকের একদম বেসিক যে ধারণাটা, এই ধারণাটা তোমাদের প্রয়োজন। বেসিক ধারণাটা কি খেয়াল করো। একটা কন্ডিশনাল সেন্টেন্স মানেটা কি? কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে একটা শর্তবাচক বাক্য। কি বাক্য? একটা শর্তবাচক বাক্য। শর্তবাচক বাক্য কি কি বলে? যেমন একটি কাজ করলে অপর কাজটি হবে, এইগুলো হচ্ছে একটা শর্তবাচক বাক্য। অর্থাৎ প্রধানত ইফ যুক্ত বাক্যাংশ, কি যুক্ত বাক্যাংশ? ইফ যুক্ত বাক্যাংশকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এটা একটা সাধারণ নিয়ম। অনেক কন্ডিশনাল সেন্টেন্সে আমরা ইফ পাবো না এবং ওইগুলো আমাদের পরীক্ষাতে অনেক বেশি চলে আসে। তো যে সকল কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে আমরা ইফ পাবো না, ওইগুলো কিভাবে আমরা অ্যান্সার করব সেটাও আমরা ক্লাসে তোমাদেরকে দেখাবো। এবং ইফ যুক্ত বাক্যাংশকে বলা হয় কন্ডিশনাল ক্লজ। কি বলা হয়? অর্থাৎ যেই ক্লজটাতে আমার ইফ থাকবে, যে ক্লজের শুরুতে আমাদের কি থাকবে? ইফ থাকবে, সেটাকে বলা হবে কি? কন্ডিশনাল ক্লজ, নট ফ্রেজ। তোমরা অবশ্যই ক্লজ এবং ফ্রেজে ধারণাটা জানো। কন্ডিশনাল ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স থাকে। অর্থাৎ ইফ যুক্ত যে ক্লজটা, কি ক্লজ? ইফ যুক্ত যে ক্লজটা, ওইখানে তুমি শুধুমাত্র প্রেজেন্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স লিখতে পারবা। অর্থাৎ ইফ যুক্ত ক্লজে তুমি কখনোই ফিউচার টেন্স লিখতে পারবা না। ইফ যুক্ত ক্লজে তুমি কখনোই কি লিখতে পারবে না? সাধারণত ফিউচার টেন্স হয় না। অর্থাৎ তুমি কখনো বলতে পারবা না যে ইফ ইফ ইউ উইল কাম। এই যে তুমি যে ইফ যুক্ত ক্লজটাতে তুমি ফিউচার টেন্স ইউজ করছো, ইফ যুক্ত ক্লজটাতে কি ইউজ করছো? এটা ফিউচার টেন্স ইউজ করছো, এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। ইফ যুক্ত ক্লজটাতে আমি কখনোই ফিউচার টেন্স ইউজ করতে পারবো না। আমাকে কি করতে হবে? ইফ যুক্ত ক্লজে শুধুমাত্র আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্টের ভিতরে আমি থাকতে পারবো, বাট কখনোই আমি আসলে পাস্ট ফিউচারে যাইতে পারবো না। আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসও লিখতে পারি, আমি এখানে পাস্ট কন্টিনিউয়াসও লিখতে পারি, ঠিক আছে? তো প্রেজেন্ট এবং পাস্টের সব কিছু আমি ইফ ক্লজে লিখতে পারবো, কিন্তু কোনোভাবেই আমি ফিউচার টেন্সটা লিখতে পারবো না। এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম। এবং মেইন ক্লজে শর্তের ফলাফল দেওয়া থাকায় একে রেজাল্ট ক্লজ বলে। মেইন ক্লজ কোনটা? ধরো আমরা একটা সেন্টেন্স সাধারণত লিখি নিয়মের আগে, জাস্ট একটা সেন্টেন্স র্যান্ডমলি পড়ি। মেইন ক্লজ হচ্ছে, ধরো আমরা যখন বলি যে ইফ ইফ ইউ কাম, ইফ ইউ কাম আই উইল গো। এই যে ইফ যুক্ত যে ক্লজটা, এটাকে আমরা জানি কি? কন্ডিশনাল ক্লজ, তাই না? এইটাকে বলা হয় কি? কন্ডিশনাল ক্লজ। এবং যেই ক্লজে কোনো ইফ থাকবে না, অর্থাৎ যেই ক্লজে আমরা কোনো কনজাংশন ইউজ করি না, কানেক্টর ইউজ থাকে না, এই যে মেইন ক্লজ, দেখো তো এইখানে কোনো কানেক্টরস নাই, কোনো কনজাংশন নাই, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। এবং এই মেইন ক্লজটাকে আমরা রেজাল্ট ক্লজও বলে থাকি। কারণ তুমি যদি আসো তাহলে আমি যাবো, অর্থাৎ তোমার আসার ফলাফলের ভিত্তিতে কি ঘটবে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট ক্লজ। অর্থাৎ এটা আসলে আমাদের পুরো কন্ডিশনাল সেন্টেন্সের একটা বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্টটা কি? ইফ যুক্ত ক্লজ থাকবে একটা, এবং সেই ক্লজে আমরা কখনোই ফিউচার টেন্স ইউজ করতে পারবো না, প্রেজেন্ট এবং পাস্ট টেন্স ইউজ করতে পারি, একটা সাধারণ নিয়ম। তো এই কন্ডিশনাল সেন্টেন্সটাকে আমরা কয়টা ভাগে ভাগ করি এটা আমাদের খুব ভাবে জানতে হবে। প্রথমত কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা মোট 4টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? 4টা ভাগে। তার ভিতর প্রথম যে ভাগটা সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এইটা তোমাদের ম্যাক্সিমাম জায়গায় পড়ায় না যে জিরো কন্ডিশনাল ব্যাপারটা কি, কারণ পরীক্ষাতে একটু কম আসে, এজন্য অনেকে স্কিপ করে। তো জিরো কন্ডিশনালটা আমাদের আসলে একটু বুঝতে হবে। নিয়মটা যদি দেখি, জিরো কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মটা হচ্ছে ইফ যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে মেইন ক্লজটাও আমার কি থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। অর্থাৎ কমার ওই পাশটাতে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা থাকবে। কেন থাকবে? যদি আমার ইউনিভার্সাল ট্রুথ থাকে ইফযুক্ত ক্লজটা, অর্থাৎ এই যে পুরো সেন্টেন্সটা দেয়া থাকবে ওইটা যদি তোমার ইউনিভার্সাল ট্রুথ হয়, যদি কোনো সায়েন্টিফিক ট্রুথ হয়, যদি হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট হয়,
এর ক্ষেত্রে জিরো কন্ডিশনাল ব্যবহৃত হয়। কীরকমভাবে ব্যবহৃত হয়, যেমন ধর আমি বললাম ইফ ওয়াটার ফ্রিজেস, ইফ ওয়াটার ফ্রিজেস, অর্থাৎ একটা ওয়াটারকে তুমি যদি ফ্রিজ করো তাহলে সেটা কি হবে, ইট বিকামস এ সলিড, এটা তো একটা বরফে রূপান্তরিত হয়, তাই না? তো এটা তো একটা বৈজ্ঞানিক সত্য। তুমি যখন একটা ওয়াটারকে, পানিকে, একটা তো পানি হয় না, মানে ধরো যে 1 গ্লাস পানিকে তুমি ফ্রিজ করলা, তখন সেটা কি হয়ে যাবে, একটা সলিড হয়ে যাবে না, একটা বরফ হয়ে যাবে না? এটা একটা বৈজ্ঞানিক সত্য। তাহলে বৈজ্ঞানিক সত্যের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, উভয় পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাখতে হবে, উভয় পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাখতে হবে। অর্থাৎ উত্তরটা হবে ইফ ওয়াটার ফ্রিজেস, দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইট বিকামস আ সলিড, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। অনেকে এখানে কি লেখে, ইট হ্যাজ বিকাম এ সলিড অথবা ইট উইল বিকাম এ সলিড, এগুলো লেখা যাবে না। অর্থাৎ এই পার্টটা হচ্ছে আমার ইনকারেক্ট। কারেক্ট পার্টটা হচ্ছে ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস এ সলিড। এখান থেকে আবার প্রশ্নটা আবার বিভিন্নভাবে চলে আসতে পারে, যেমন ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এইটা হচ্ছে আমাদের বিসিএসও আসছে এবং এইটা আমাদের পরীক্ষাতে অনেক বেশি চলে আসে, অ্যাডমিশন পরীক্ষাতে। এইখানে মাঝখানটাতে কি বসবে, দেখো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকি কি, ইফ যে ব্যাপারটা আছে, ইফ এটাকে আমরা সবসময় শুরুতে ইউজ করি। ইফটা কিন্তু আমার মাঝেও থাকতে পারে। কিভাবে থাকতে পারে, অর্থাৎ জাস্ট এইটাকে আমরা এই পাশে নিয়ে যাইতে পারি, ঠিক আছে, এটাকে ওই পাশে নিয়ে যেতে পারি। অর্থাৎ এই যে বাক্যটা ছিল এরকম যে ইফ ইউ হিট ইট 100 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার বয়েলস, অর্থাৎ তুমি যদি একটা ওয়াটারকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করো তাহলে এটা বাষ্পে পরিণত হয়ে যাবে, বুঝছো? এখানে আমার ইফ হবে, মানে তুমি ইফ হবে মানে যদি, খেয়াল করো এটা হচ্ছে কি যদি, এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ, এটা হচ্ছে কি যদি, এবং এই ক্লজটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার কন্ডিশনাল ক্লজ, এটা হচ্ছে আমার কি কন্ডিশনাল ক্লজ। আমরা দেখেছি ইফ যুক্ত যে ক্লজটা ওটা কন্ডিশনাল ক্লজ, এবং এইটা যদি ঘটে তাহলে আমার রেজাল্ট কি হবে, ওয়াটার বয়েলস, এটা হচ্ছে আমার রেজাল্ট ক্লজ, ঠিক আছে, এটা হচ্ছে মেইন ক্লজ বা এটা হচ্ছে আমার রেজাল্ট, বুঝতে পারছো? তাহলে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল, মানে সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল। ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে অপর পাশে মেইন ক্লজটা হবে হচ্ছে আমার ফিউচার ইনডিফিনিটে। কিভাবে, ইফ ইউ গিভ মানি, তুমি যদি আমাকে মানি দাও, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করবো। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা উইল অথবা শ্যাল প্লাস V1 ইউজ করতে পারি, এবং এর পাশাপাশি আর যে জিনিসগুলো ইউজ করতে পারি আমরা ক্যান অথবা মে অথবা মাস্ট, ঠিক আছে, প্লাস V1 ইউজ করতে পারি। ক্যান, মে, মাস্ট প্লাস V1 ইউজ করতে পারি। সেজন্য খেয়াল করো ইফ ইউ গিভ মানি, দেখো এটা কি কোনো চিরন্তন সত্য বাক্য, এটা কি কোনো ইউনিভার্সাল ফ্যাক্ট বা এটা কি কোনো সায়েন্টিফিক ট্রুথ না, একদম স্বাভাবিক একটা বাক্য। ইফযুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখছে, তাহলে অপর পাশে আমি ফিউচার ইনডিফিনিট টেন্স দেব। একইভাবে ইফ ইউ পুট টু মাচ ওয়াটার ইন রাইস ওয়েন ইউ কুক ইট ইট উইল গেট স্টিকি। খেয়াল করো এখানে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এখানে আমার ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো ইফ যুক্ত ক্লজটা কিন্তু আমার শেষেও চলে যেতে পারে, যেমন এখানে বলছে ইট উইল গেট স্টিকি ইফ ইউ পুট টু মাচ ওয়াটার ইন রাইস ওয়েন ইউ কুক ইট, বুঝতে পারছো? আবার এখানে আসো আরেকটা উদাহরণ আমরা দেখি, ইফ দে হ্যাভ এ গুড সেল। অনেকে আমরা হ্যাভ দেখলে মনে করি সেটা পারফেক্টনেস, না, হ্যাভ, তারপরে হচ্ছে হ্যাজ, তারপরে হচ্ছে হ্যাড, এদের পরে যদি আমার V3 থাকে তাহলে এটা পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে, এদের পরে কি থাকে, যদি V3 থাকে তাহলে এটা আমার পারফেক্ট টেন্স হবে, আদারওয়াইজ এটা এগুলো হচ্ছে কি ইনডিফিনিট টেন্স। হ্যাভেস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাড থাকলে পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে ইফ দে হ্যাভ আ গুড সেল আই উইল স্টপ বাই অন মাই ওয়ে হোম, তাদের যদি একটা ভালো সেল থাকে আমি আসলে স্টপ করব। তাহলে এখানে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানে আমার ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে, উইল প্লাস V1 আছে। তো ইফ ক্লজটা আমার পরেও চলে যেতে পারে, আই উইল স্টপ বাই অন মাই ওয়ে হোম ইফ দে হ্যাভ এ গুড সেল। অর্থাৎ শুধুমাত্র ইফ যে আমার প্রশ্নের শুরুতেই থাকবে এটা কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নাই। পরীক্ষার হলে আমার কিন্তু ইফ যুক্ত ক্লজটা বাক্যের মাঝেও থাকতে পারে অথবা বাক্যের শেষেও থাকতে পারে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তাহলে এখানে কিন্তু যদি এমসিকিউ আমরা দেখি যে ইফ হি কলস মি, কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। ইফ হি কলস মি ইউ, দেখো এটা কি কোনো চিরন্তন সত্য বাক্য রয়েছে, এখানে কোনো বৈজ্ঞানিক সত্য বাক্য রয়েছে না, তার মানে এটা জিরো কন্ডিশনালের ভিতর পড়বে না, এটা ফার্স্ট কন্ডিশনালের ভিতর। তাহলে অপর পাশে আমার কি হবে, উইল প্লাস V1 হবে। কই আছে উত্তর, সি নাম্বারটাতে উইল রিসিভ হবে উত্তরটা, ঠিক আছে। 2 নাম্বারটা দেখি আমরা, ইফ আই সি রাজা, আমি যদি রেজাকে দেখি, আই ড্যাশ দ্য কোশ্চেন।
তাহলে আই ড্যাশ দ্য কোশ্চেন। দেখো তো এইটুকু পড়ার পরে কোথাও কি তোমার চিরন্তন সত্য মনে হয়েছে, কোথাও কি তোমার বৈজ্ঞানিক সত্য মনে হয়েছে, বা কোথাও কি তোমার হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট মনে হয়েছে? না, এটা স্বাভাবিক একটা বাক্য মনে হয়েছে। তাহলে আমি যদি রাজাকে দেখি তাহলে স্বাভাবিক বাক্য এখানে কি হবে, উইল প্লাস V1 হবে, ফার্স্ট কন্ডিশনাল, এই নাম্বারটা হবে তাহলে এখানে উত্তর। তারপরে খেয়াল করো, আই উইল কাম টুমরো ইফ ড্যাশ হিজ টাইম। আই উইল কাম টুমরো ইফ ড্যাশ হিজ টাইম। আচ্ছা খেয়াল করো, এই বাক্যটাতে এখানে কি চিরন্তন সত্য কোনো বাক্য আছে, কোনো বৈজ্ঞানিক সত্য বাক্য আছে? না, একপাশে আমার ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, একপাশে আমার ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। তাহলে কখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটা নিয়ে আসি? যখন ফার্স্ট কন্ডিশনাল ইউজ করি। তাহলে ফার্স্ট কন্ডিশনাল ইফযুক্ত ক্লজটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইফযুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে আমার কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে একটু দেখো তো। আই উইল কাম টুমরো ইফ ড্যাশ হিজ টাইম, এখানে কোথায় ইনডিফিনিট টেন্সটা রয়েছে? কোথাও কি আছে? দেখো ক্যান ডু হবে না, কারণ আমরা জানি ইফযুক্ত ক্লজগুলোতে এই ব্যাপারগুলো ইউজ হয় না। উইল বাইও হবে না, উইল ম্যানেজও হবে না। এখানে উত্তরটা হবে ইফ, এখানে উত্তরটা ইফ হি ম্যানেজ হিজ টাইম, ইফ হি ম্যানেজেস হিজ টাইম। হ্যাঁ, ইফ হি ম্যানেজেস হিজ টাইম। অর্থাৎ অপশনগুলোতে উত্তর অনেক সময় আমাদের পরীক্ষার হলে ভুল থাকতে পারে। আচ্ছা তারপরে দেখো, ইফ ইউ কাম আর্লি ইউ ড্যাশ দ্য ট্রেন। ইফ ইউ কাম আর্লি, ইফ ইউ কাম আর্লি, তুমি যদি সকাল সকাল আসো, ইউ ড্যাশ দ্য ট্রেন, তাহলে কি হবে? ইউ উইল গেট দ্য ট্রেন। এটা দেখো চিরন্তন সত্য কোনো বাক্য না, তুমি সকাল সকাল আসলে ট্রেন নাও পাইতে পারো, তাই না? এটা জাস্ট একটা সম্ভাবনা যে তুমি যদি আগে আগে আসো তুমি ট্রেনটা পাবা। তো এটা একটা সম্ভাবনা, অ্যাজাম্পশন, এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। তাহলে এটা একটা ফার্স্ট কন্ডিশনালের ভিতর পড়তেছে। সেকেন্ড কন্ডিশনালের ভিতর খেয়াল করো, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা কি? আমরা যদি ইফযুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, ইফযুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, অপর পাশে আমরা কি ইউজ করব? উড, কুড, মাইট প্লাস V1 ইউজ করব। অর্থাৎ ইফযুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ইফ যুক্ত ক্লজটাতে যদি আমরা V2 পাই, কি পাই? V2 পাই, তাহলে অপর পাশে আমরা সাবজেক্টের পরে উড, কুড অথবা কি উড, কুড, মাইট প্লাস V1 ইউজ করব। উড, কুড, মাইট প্লাস কি ইউজ করব? V1 ইউজ করব। আচ্ছা যেমন একটু উদাহরণ আমরা দেখি, ইফ ইউ গেভ মি মানি, গেভ দেখো V2 আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট, তাহলে অপর পাশে আই উড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা তোমাকে কি করে দেবো। চিরন্তন সত্য কোনো বাক্য না, ইউনিভার্সাল ট্রুথও না, কোনো কিছুই না। আবার খেয়াল করো, ইফ হাসিফস ফ্যামিলি মেড ফাহিম, V2 রয়েছে, আই এম শিওর দ্যাট দে উড লাইক হার, দে উড লাইক হার। এখানে একটা ব্যাপার দেখো, আই এম শিওর দ্যাট, এখানে কি কোনো টেন্সের ব্যাপার খেয়াল করছো? আই এম শিওর দ্যাট, এটা কেন প্রেজেন্ট টেন্সে হইলো? দেখো তুমি যদি এটুকু তুমি মুছেও দাও তাহলে কিন্তু বাক্যে কোনো প্রভাব ফেলবে না। যেমন ইফ হাসিফস ফ্যামিলি মেড ফাহিম দে উড লাইক হার, এইটা হচ্ছে আমার মেইন ক্লজ। এইটা জাস্ট তোমার সব, তোমার যে কথাটা বলতেছো এটাকে একটা সিওরিটি দিচ্ছ, মানে এটা হচ্ছে কিন্তু আমার এখানে কোনো মেইন ক্লজ না। এটা কিন্তু আমার কি মেইন ক্লজ না, আমাকে কি দেখতে হবে কোনটা কন্ডিশনাল ক্লজ আর হচ্ছে মেইন ক্লজের যে সম্পর্কটা, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, তাহলে আবার দেখো, ইফ সাবিত ডিডন্ট ড্রিঙ্ক সো মাচ কফি হি উড নট বি সো নার্ভাস। দেখো উড প্লাস এই যে V1 রয়েছে, উড নট বি সো নার্ভাস, তাহলে এটা আমাদের সেকেন্ড কন্ডিশনাল। একটু যদি আমরা দেখি আবার এখান থেকে দেখো, ইফ ইউ উড গো টু বি আর্লিয়ার ইউ উডেন্ট বি সো স্লিপি ইন দ্য মর্নিং। খেয়াল করো, ইফ ইউ উড গো টু বি আর্লিয়ার, আচ্ছা টু বি আর্লিয়ার, খেয়াল করো ইফ যুক্ত ক্লজটাতে আমরা কি পাস্ট দিতে পারি কখনো, মানে ফিউচার কখনো দিতে পারি না। তাহলে এখানে কি হবে? ইফ ইউ ওয়েন্ট টু বেড হবে এখানে। হ্যাঁ, ইফ ইউ ওয়েন্ট টু বেড আর্লিয়ার ইউ উডন্ট বি সো স্লিপি ইন দ্য মর্নিং। তুমি যদি রাতের বেলা তাড়াতাড়ি বেডে চলে যাও তুমি আসলে সকালবেলা অনেক ঘুমন্ত অবস্থায় থাকবা না। আবার দেখো, ইফ শি উড এট ফিউয়ার সুইটস শি উড লস ওয়েট। এখানে আমরা মানে মেন ক্লজটাতে ফিউচার দিতে পারি, ফিউচার ইন দ্য পাস্ট ইউজ করতে পারি, কিন্তু এইখানে তো আমরা পারি না, এটা কিন্তু ভুল। তাহলে কি হবে? ইফ শি এট ফিউয়ার সুইটস, বুঝতে পারছো? সেকেন্ড কন্ডিশনাল। একটা এমসিকিউ দেখি আমরা, ইফ আমেরিকানস এট, আমেরিকানরা যদি ফিউয়ার ফুডস খায় উইথ সুগার অ্যান্ড সল্ট দেয়ার জেনারেল হেলথ, তাহলে এক পাশে আমার কি রয়েছে? পাস্ট ইনডিফিনিট রয়েছে, অপর পাশে কি হবে? উড প্লাস V1, উড বি, বিটা হচ্ছে V1। আবার দেখো, ইফ আই নিউ হিম, এখানে V2 রয়েছে, দ্য অ্যান্সার, ইফ আই নিউ দ্য অ্যান্সার ড্যাশ টেল ইউ। দেখো এখানে রয়েছে উইল, উইল তো হবে না কারণ যেহেতু V2 রয়েছে, মাস্টও হবে না, কেন হবে না, কি হবে? এই যে আই ডি, এটাকে আমরা দুইটাভাবে লিখতে পারি, একটা হচ্ছে আই হ্যাড হইতে পারে আর হচ্ছে আই উড হইতে পারে। হ্যাড হইলে কি হইতো?
হ্যাড হইলে পরে V3 হইতো, আর উড হইলে কি হয় V1 হয়। এখানে যদি যেহেতু আমার V1 আছে, তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে আই উড টেল ইউ। ওকে, তারপরে খেয়াল করো ইফ আই হ্যাড এ বট, দেখো হ্যাডের পরে কোনো V3 নাই, তো হ্যাডের পরে যদি V3 না থাকে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হিসেবে কাজ করে। ইফ আই হ্যাড এ বট উই উড ক্রস দ্য রিভার, আমরা পাস্ট ইনডিফিনিট থাকলে উড প্লাস V1 দিবে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের নিয়ম। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালের নিয়ম, এখানেও সেকেন্ড কন্ডিশন অনেকগুলো রয়েছে। ইফ আই হ্যাড হিজ নাম্বার, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অপর পাশে উড প্লাস V1, একদম সহজ জিনিস, উড কল হিম। ইফ শি কল্ড, সে যদি কল করতো তাহলে কি হবে আই উড টেল ইউ। ইফ ইউ হার্ড দ্য স্টোরি, দেখো V2 রয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউ উড, তাহলে উড প্লাস V1 কই আছে এই নাম্বারটাতে, ইউ উড নো মাই নেম। বুঝতে পারছো, ইউ উড নো মাই নেম। এখানে কয়েকটা ইনকারেক্ট পার্ট রয়েছে, আমরা একটু দেখি যে ইফ উই গট দ্য মানি উই উড হ্যাভ বট আ নিউ স্টোর। আচ্ছা, ইনকারেক্ট পার্ট না, এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল নিয়ম। এটা কিসের নিয়ম? থার্ড কন্ডিশনাল। আচ্ছা, থার্ড কন্ডিশনালের নিয়মটা কি? থার্ড কন্ডিশনালের নিয়ম হচ্ছে ইফ যুক্ত যে ক্লজটা থাকবে, কি থাকবে? ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্টে থাকবে। কিসে থাকবে? ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্টে থাকবে। অপর পাশে মেইন ক্লজটাতে কি থাকবে? উড হ্যাভ প্লাস V3 থাকবে। উড হ্যাভ প্লাস V3। এখানে কুড হ্যাভ প্লাস V3ও থাকতে পারে, এখানে মাইট হ্যাভ প্লাস V3ও থাকতে পারে, মাইট হ্যাভ প্লাস V3ও থাকতে পারে। অর্থাৎ ইফযুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্টে থাকে, ওর পাশে উড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3 অথবা মাইট হ্যাভ প্লাস V3 আমরা ইউজ করি। যেমন ইফ উই গট দ্য মানি উই উড হ্যাভ বট, দেখো এখানে উড হ্যাভ প্লাস V3 রয়েছে, তাহলে অপর পাশে আমরা কী হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে ইফ উই হ্যাড গটেন দ্য মানি হবে এখানে, হ্যাঁ, এখানে গটের বদলে গটেন দ্য মানি হবে, ঠিক আছে। আবার দেখো ইফ আই হ্যাড মোর টাইম আই উড হ্যাভ চেকড মাই পেপার এগেইন। তাহলে এই পার্টটাতে খেয়াল করো, উড হ্যাভ রয়েছে, উড হ্যাভ চেকড, মানে থার্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী। তাহলে এই পাশে আবার কী হবে? পাস্ট পারফেক্ট হবে। ইফ আই হ্যাড মোর টাইম হবে এখানে, হ্যাঁ, ইফ আই হ্যাড মোর টাইম। তাহলে এইখান থেকে আমরা যদি একটু প্র্যাকটিস করি, ইফ জিম হ্যাড নট ইন্টারভেন, হ্যাড প্লাস V3 রয়েছে, তাহলে অবশ্যই কি এটা পাস্ট পারফেক্ট। তাহলে অপর পাশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 হবে। কই আছে? সি নাম্বারটাতে, মাইট হ্যাভ বিন অ্যারেস্টেড। তারপরে খেয়াল করো উই উড হ্যাভ বট, তাহলে উড হ্যাভ প্লাস V3 রয়েছে, থার্ড কন্ডিশনাল। তাহলে অপর পাশে কী হবে? ইফযুক্ত ক্লজটা পাস্ট পারফেক্টে হবে। তাহলে পাস্ট পারফেক্ট কই রয়েছে? ইফ উই ড্যাশ ইনাফ টাইম, তাহলে ইফ উই হ্যাড ইনাফ টাইম, হ্যাড প্লাস V3, যে হ্যাড প্লাস V3। আবার খেয়াল করো ড্যাশ হি উড হ্যাভ সাইন্ড, তাহলে এটা দেখো থার্ড কন্ডিশনাল। তাহলে এই পাশটা ইফযুক্ত ক্লজটাতে আমার পাস্ট পারফেক্ট লাগবে। কই আছে পাস্ট পারফেক্ট? খেয়াল করো তো, শুধুমাত্র সি নাম্বারটাতে, ইফ হি হ্যাড পেইন্টেড দ্যাট পিকচার। দেখো এই তিনটা খুবই সহজ একটা নিয়ম ছিল। এর বাইরে আমাদের কিছু ব্যতিক্রমী কিছু ব্যাপার থাকে, যেখানে আমার ইফ ক্লজটা থাকবে না। যেমন একটু আগে আমরা একটা থার্ড কন্ডিশনাল যেটা দেখলাম, যে ধরো একটা র্যান্ডমলি আমরা একটা সেন্টেন্স লিখি, এটা বোঝানোর জন্য র্যান্ডমলি আমরা একটা সেন্টেন্স লিখি যে ইফ আই হ্যাড bought 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 the car, if I had bought the car, এই সেন্টেন্সটা if I had bought the car, এই সেন্টেন্সটাকে আমি এইভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এই সেন্টেন্সটাকে আমরা লিখতে পারি হচ্ছে had I BOUGHT had I bought the car, অর্থাৎ ইফ আই হ্যাড এটা না লিখে আমি লিখতে পারি হ্যাড আই, সেম টপিক। অর্থাৎ ইফ না থাকলেও আমাদের এটা ধরে নিতে হবে এটা হচ্ছে আমার কন্ডিশনাল সেন্টেন্স। ইফ না থাকলেও এটা একটা কি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে যে আমার ইফ থাকতেই হবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। অর্থাৎ এই ইফ আই হ্যাড এটাকে আমরা লিখতে পারি কি হ্যাড আই বট। আবার খেয়াল করো ইফ আই ওয়ার এ কিং, আমি যদি লিখি ইফ আই ওয়ার আ কিং, দেখো ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পুর, এটা লিখি না আমরা অনেক, আই উড হেল্প দ্য পুর। তাহলে দেখো ওয়ারটা কি পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স না। তাহলে ব্যাপারটা হচ্ছে এই সেন্টেন্সটাকে কিন্তু আমি এভাবেও লিখতে পারি, যে ওয়ার আই আ কিং,
ওয়্যার আই আ কিং আই উড হেল্প। অর্থাৎ আমার যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগেও যদি চলে আসে তাও সেটা কিন্তু ইফযুক্ত ক্লসের মতো কাজ করবে, যদিও এখানে ইফ নাই, তারপরে আমাকে বুঝতে হবে ব্যাপারটা, বুঝছো? এই দুইটা নিয়ম থেকে প্রচুর প্রশ্ন আসে, এটা স্টুডেন্টরা অনেক বেশি ভুল করে থাকে। কেন ভুল করে থাকে? কারণ ইফ নাই, কোন নিয়মে ফেলাবো আমি, তাই না? তো সেজন্য এটা খুব ভালোভাবে মনে রাখবা, খুবই ভালোভাবে মনে রাখবা। আমার সাবজেক্টের আগে ওয়ার্ড চলে আসতে পারে, সাবজেক্টের আগে হ্যাডও চলে আসতে পারে, বুঝছো? আবার ধরো বললাম হ্যাড আই এনাফ টাইম, এনাফ টাইম, হ্যাড আই এনাফ টাইম, এটা কিসের ভিতর পড়বে? সেকেন্ড কন্ডিশনাল নাকি থার্ড কন্ডিশনাল? দেখো হ্যাডের পরে কি কোনো V3 রয়েছে? নাই, তাহলে এটাও আমার কি সেকেন্ড কন্ডিশনালের ভিতর পড়বে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। অক্সিলারি ভার্বটা কি হইতে পারে? আমার বাক্যের আগে মানে সাবজেক্টের আগে চলে আসতে পারে, তখন কিন্তু আমার সেকেন্ড অথবা থার্ড, জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মাথায় নিতে হবে। সেটাই এখানে বলছে, খেয়াল করো যে এখানে যদি আমরা একটু দেখি এমসিকিউগুলো যদি দেখি, ড্যাশ রিজাইন্ড উই উড হ্যাভ বিন, দেখো উই উড হ্যাভ বিন এটা অবশ্যই থার্ড কন্ডিশনালের ভিতর, তাই না? এটা অবশ্যই থার্ড কন্ডিশনাল, তাহলে অপর পাশে আমার পাস্ট পারফেক্ট হবে, অপর পাশে কি হবে? পাস্ট পারফেক্ট। একটা অপশনেও কি পাস্ট পারফেক্ট আছে? ইফ যুক্ত নাই। খেয়াল করো এখানে একটা দ্বারা ইফ আছে কিন্তু সেখানে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে রাখছে, তাহলে বাদ। তাহলে কি যাবে? আমরা দিব হচ্ছে হ্যাড হি নট, অর্থাৎ অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে মূল ভার্ব থাকলে থাকবে, না থাকলে নাই, ঠিক আছে? তাহলে হ্যাড হি নট রিজাইন্ড। আবার খেয়াল করো হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন, দেখো হ্যাডের পরে আমার একটা V3 আছে, তাহলে অবশ্যই এটা পাস্ট পারফেক্ট, তার মানে থার্ড কন্ডিশনাল, তাহলে আমাকে উড হ্যাভ প্লাস V3 খুঁজতে হবে, কই আছে? আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড, খুবই সহজ জিনিস। হ্যাড আই বিন ইন ইউর শোজ, আবার খেয়াল করে হ্যাডের পরে এখানে V3 রয়েছে, তার মানে এটা থার্ড কন্ডিশনাল। হ্যাডের পরে যদি V3 না থাকতো, এই যে এইটার মতো হ্যাড আই ইনাফ টাইম, তাহলে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হইতো, তখন আমরা সেকেন্ড কন্ডিশনাল হিসেবে উত্তর করতাম, বুঝছো কিনা ব্যাপারটা? তাহলে হ্যাড আই বিন ইন ইউর শোজ, তাহলে কি হবে? তাহলে থার্ড কন্ডিশনাল যেহেতু উড হ্যাভ প্লাস V3, কই আছে? আই উড হ্যাভ গন ফর, ঠিক আছে? তো এটা খুবই সহজ একটা ব্যাপার ছিল। এখানে আমরা পরবর্তীতে পড়ানোর পরে একদম সবগুলো একটা সামারি আমরা তোমাদেরকে দিয়ে দিব। দেখো যেমন প্রথমে জিরো কন্ডিশনাল পড়াইলাম, ফার্স্ট কন্ডিশনাল পড়াইলাম, সেকেন্ড কন্ডিশনালের বেশ কয়েকটা নিয়ম পড়াইলাম, ইফ ইউ কাম, ইফ আই ওয়্যার, অক্সিলারি ভার্ব হিসেবে সবসময় ওয়্যার বসবে, বি ভার্ব হিসেবে। ইফযুক্ত ক্লসে বি ভার্ব হিসেবে সবসময় কি বসে? ওয়্যার বসে। তুমি এখানে কখনো এম পাবা না, ইজ পাবা না, আর পাবা না, ওয়াজও পাবা না, কি বসবে? বি ভার্ব হিসেবে অলওয়েজ ওয়্যার বসে, ওয়্যার। ওকে, তারপরে খেয়াল করো সেকেন্ড কন্ডিশনাল আমরা আরেকটা দেখেছি, মানে অনেক সময় কনফিউশন হয়, হ্যাড বসালেই সবাই পারফেক্ট টেন্স ধরে নেয়, না, যদি পরে V3 থাকে তাহলে আমরা পারফেক্ট টেন্স ধরবো, আদারওয়াইজ এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে আমরা দেখিয়েছি থার্ড কন্ডিশনাল, এবং থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে হ্যাডটা যে আগেও চলে আসতে পারে এটাও আমরা দেখাইছি, তাই না? তো হ্যাড যদি এরকম থাকতো, হ্যাড আই, ধরো যে বললো হ্যাড আই এনাফ শার্ট, হ্যাড আই এনাফ শার্ট, আই উড গিভ ইউ, আমার যদি এনাফ শার্ট থাকতো আমি তোমাকে দিতাম। তাহলে খেয়াল করো এই যে হ্যাড আই এনাফ শার্ট, এই হ্যাডের পরে কি কোনো V3 এখানে আছে? নাই, তাহলে এটা পাস্ট পারফেক্ট না, পাস্ট ইনডিফিনিট, সেজন্য আমি উড প্লাস V1 ইউজ করছি। যদি এটার মতো হ্যাড আই ডান V3 থাকতো তাহলে এটা পারফেক্ট টেন্সের ভিতর পড়তো। তো এইটা হচ্ছে পুরো কন্ডিশনাল সেন্টেন্স অ্যাট এ ক্লাস, বুঝতে পারছো কিনা? তো এইভাবে আমরা মোটামুটি পড়িয়ে থাকি। তো তোমাদের পরবর্তীতে একটা খুব ভালো প্রশ্ন থাকে যে গ্রামার কই থেকে পড়বো? খুবই সহজ একটা জিনিস, ব্যাপারটা হচ্ছে গ্রামার পড়ার ক্ষেত্রে যে কোনো একটা বই তোমরা কিনবা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? রুলস দেখা যায় প্রত্যেকটা বইতে মোটামুটি সেমই থাকে, মানে কন্ডিশনাল সেন্টেন্সের রুলস তো আর আসলে এক্সট্রা থাকবে না, তাই না? যেমন ডু ডাজ ডিডের পরে সবসময় V1 থাকে, ডু ডাজ ডিড তুমি যাই ইউজ করো এগুলোর পরে সবসময় কি ইউজ হয়? V1 ইউজ হয়, সব বইতেই তো সেম থাকবে। হয়তো বাজারে প্রচলিত যে কোনো একটা বই আসলে তোমরা কিনে ফেলবা, কিনে তোমরা রুলসটা একটু বুঝে বুঝে পড়ে এমসিকিউতে চলে যাবো সলভ করার জন্য, তাহলে সবচেয়ে ভালো হবে তোমাদের জন্য। অর্থাৎ প্র্যাকটিস করাটা অনেক বেশি বেশি মাস্ট। তো আমাদের আসলে অনলাইন কোর্স 5.0-তে তোমরা যেন ভর্তি চলছে ছাড়ে, তোমরা এখানে যারা রয়েছে প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের ফার্স্ট টাইমে সবারই টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সেজন্য সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের, সাবেক শিক্ষকদের দ্বারা তোমরা আসলে পুরো কোর্সটার জার্নিটাতে অ্যাপ্লাই করতে পারো। আমি নিজেও এখানকার স্টুডেন্ট ছিলাম, বর্তমানে তোমাদের পড়াচ্ছি। তো আশা করি তোমরা আসলে কোর্সে কিনলে অনেক উপকৃত হবা, এবং আমাদের মতো আসলে কেউ তোমাদের জুমে ক্লাস নেবে না, বুঝছো? অ্যাডমিশনে আসলে জুমে ক্লাস নেওয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় অফলাইনে আমরা টিচারকে কোয়েশ্চেন করতে পারি, তো আমরা যদি ফেসবুক লাইভে ক্লাস নেই তাহলে কিন্তু তোমার আমাদের প্রশ্ন করার অপশনটা থাকতেছে না।
জুমে ক্লাস নিলে কি হচ্ছে, তোমরা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারতেছো, যে কোনো টপিক ইনস্ট্যান্টলি তুমি আমার কাছ থেকে ফিডব্যাক নিয়ে নিতে পারতেছো, তোমার ডাউট সলভ করতে পারতেছো। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের এই কোর্সগুলোতে একটা অনন্য সংযোজন, এগুলো আসলে তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল আজকের মতো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।